আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহনাজ পারভিন, সহকারী শিক্ষক, নওগাঁ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখ লুৎফর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে। গল্পটির নাম হলো মৌরুর পথে। এর লেখককে বিপ্রদাস বড়ুয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলেই মোটামুটি এই গল্পটি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প মৌরুর পথে। মৌরুর পথে। মৌরুর পথে লিখেছেন কে? বিপ্রদাস বড়ুয়া। বিপ্রদাস বড়ুয়া। আমরা এই গল্পটির যে বিপ্রদাস বড়ুয়া লেখক, আমরা সর্বপ্রথম এই লেখক পরিচিতি সম্পর্কে জানব। লেখক পরিচিতি। লেখকের জন্ম কত সালে? লেখকের জন্ম 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে। জন্ম স্থান চট্টগ্রামের ইসামতি গ্রামে। চট্টগ্রামের ইসামতি গ্রামে। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন কত সালে? কখন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। তাহলে লেখকের জন্ম কত সালে? বিপ্রদাস বড়ুয়া লেখকের জন্ম 1940 খ্রিস্টাব্দে। জন্মস্থান চট্টগ্রামের ইসামতি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তিনি অনেক গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। লিখেছেন শিশুতোষ গল্প, উপন্যাস। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আমি তোমাদের উল্লেখযোগ্য গ্রন্থগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা লিখে নাও। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোট গল্প, যুদ্ধ জয়ের গল্প, গাঙচিল। উল্লেখযোগ্য উপন্যাসের ভিতর রয়েছে মুক্তিযোদ্ধারা। প্রবন্ধ রয়েছে কবিতায় বাক প্রতিমা। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে কুম্ভলতা ও পাখি। তার জীবনী কি? তিনি বিদ্যাসাগর এবং পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে লিখেছেন। শিশুতোষ গল্প সূর্যলুঠের গান। শিশুতোষ উপন্যাস কি? রোবট ও ফুল ফোটানোর রহস্য। তিনি দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখক পরিচিতি লিখে নিয়েছি। তিনার মৃত্যু লেখা নাই, হয়তো তিনি জীবিত রয়েছেন। তাহলে বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1940 খ্রিস্টাব্দে। জন্মস্থান চট্টগ্রামের ইছামতি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উল্লেখযোগ্য গ্রন্থগুলো তোমাদের বলেছি। নাটক উপন্যাস সম্পর্কেও মোটামুটি তোমরা শুনেছ।
তিনি দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পান এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মঙ্গলুর পথ যে রচনাটি, এই রচনাটি পাঠ করে আমরা কি শিখব? আমরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে আমরা জানতে পারব এবং ওই দেশ সম্পর্কে আমাদের মনে আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে। তাহলে কি আমাদের প্রতিবেশী একটি দেশ কি? মঙ্গলুর। এই দেশের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে আমরা জানতে পারবো এবং ওই দেশের মনে ওই দেশ সম্পর্কে যে আমাদের মনে একটা আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে। আমরা এই রচনাটির পাঠ পরিচিতি সম্পর্কে যদি ধারণা লাভ করতে পারি, তাহলে এই রচনাটি ভালোভাবে শিখতে পারবো। খেয়াল করো, আমরা এর পাঠ পরিচিতি একটু জেনে নিই। আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ কোনটা? মিয়ানমার। তাহলে আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ কোনটা? মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। তাহলে মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর কি? মংডু। এই মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, তাদের খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এতে। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। একসময় মংডু ছিল কি? আরাকান নামের একটি স্বাধীন দেশের অংশ। আরাকানে কি ছিল? আরাকানে মুসলমানদের শাসন ছিল। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ্য করেছেন লেখক। তাহলে আমরা এই মংডুর পথে রচনাটি মোটামুটি ধারণা পেলাম কি? লেখক ওই দেশ ভ্রমণের যে অভিজ্ঞতা লাভ করেছেন, ওই দেশ ভ্রমণ করে এই রচনাটা ফুটে উঠেছে। লেখক মিয়ানমারের পশ্চিম সীমান্ত শহর মংডু দিয়ে ওই দেশ সফর শুরু করেছিলেন। সে দেশের মানুষের পোশাক পরিচ্ছদ এবং খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখক খুব ধারণা পেয়ে গেলেন। বিভিন্ন বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় এই রচনাটিতে রয়েছে। একসময় মংডু কি ছিল? আরাকান রাজ্যের, আরাকান নামের একটি স্বাধীন দেশের অংশ। আরাকানে কি ছিল? মুসলমানদের শাসন ছিল। এখানে মুসলমানদের বসবাস লেখক লক্ষ্য করেছেন। আমরা মংডুর পথে রচনাটি একটু পড়ে শুনি যে কি এই রচনাটা কি কি আছে। সন্ধ্যার আলো আধারিতে 24শে মে 2001 মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নেমে লেখক তাহলে কত সালে? 2001 সালের 24শে মে সন্ধ্যার আলো আধারিতে তিনি মিয়ানমারের অর্থাৎ বার্মার সীমান্ত শহর মংডুর পথে নেমে লেখকের মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংডু, লেখক কি বলছেন? যে মংডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে কি নদী? নাফ নদী। মংডু বারবার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন কখনো নীরব ছিন্ন। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানবিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসে। তারও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম।
লেখক নিজেই বলছেন যে লেখক খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিছিলেন। এই পথে আসতে পেরে লেখক কি বলছেন যে এই পথে আসতে পেরে আমি খুশি হয়েছি। আরাকান পড়বি। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী মেরাউ দেখতে পাবো। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাওল সাহিত্য চর্চা করেছেন। তাহলে আরাকান রাজ্যের রাজসভায় কারা কারা সাহিত্য চর্চা করেছেন? দৌলত কাজী আলাওল সাহিত্য চর্চা করেছেন। ছোটবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনেছি। লেখক কি বলছেন যে এই মিয়ানমারের কথা লেখক ছোটবেলায় শুনেছেন রূপকথার গল্পের মতো। আজ তা বাস্তবে লেখকের চোখে সন্ধ্যার আলো ছায় ভেসে উঠল। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে, আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ আমার হাতে ও কাঁধে ঝোলা ঝুলি। শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে 50 কদম না যেতেই বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন, ওখানে কোনো লোক ছিল না। ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয়ের পসরা নিয়ে বসেছে। একেবারেই ঝুপড়ি দোকান, ছোট একটা দোকান। কুমারীর দোকানের পাশে আরেকটি সেরকমও দোকান। তারপর সামনে শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে কি তরুণ তরুণী মেয়ে পুরুষেরা। পথে পথে মিয়ানমারের রঙ্গিলা যুবক যুবতী তরুণীরা কলহাস্যে তারা মুখর। বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ, যুবক যুবতী, বৃদ্ধ পড়ো, সবাই ওখানে আছে। মিয়ানমারের সবাই কি পরে? লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি, চুলে ফুল গোজা চিরুনি ও রিবন ফিতে। পাশ দিয়ে একটা পাইকা চলে গেছে। পাইকা কি? পাইকা হচ্ছে 3 চাকার রিক্সা, যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে, এটাও ঠিক তেমন। সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইকা। স্থানীয় মুসলমানরা একচেটিয়া চালক। মংডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। ইউনাইটেড হোটেলে পৌঁছালাম, কিন্তু জায়গা হলো না। লেখক বলছেন কি, লেখক ইউনাইটেড হোটেলে গেছেন ঠিকই, কিন্তু ওখানে তার জায়গা হয়নি। আগে ভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো বসকা বুচকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা ছিল খুবই শোচনীয়। বেড়ার ঘরের দোতলার মাঝ বারান্দায় বসেই টের পেলাম একটা 4র্থ শ্রেণীর হোটেলও হতে পারে। সেটা কি? মেঝে কাঠের যেমন তেমন দেয়া। বিছানায় গিয়ে দেখি উঁচু নিচু চষা জমির মতো তোষক। মশারিতে বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাখা আছে, কিন্তু রাত 9টার পর তো বিজলি থাকবে না, অর্থাৎ বিদ্যুৎ থাকবে না। তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। মনে পড়লো ফ্যান থাকলেই বা কি, আমার তো রাতে ফ্যান সহ্য হয় না, বাতিও থাকবে না রাতে। মাঝবয়সী সুন্দরী এক রমণী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁ রাতে খাওয়ার জন্য। ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে। রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়, সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসন কোসন ভদ্র। ভাতের দোকান বলেই উঁচু টেবিল, প্লাস্টিকের টুল, সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল। সাধারণ বর্গী রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে। রেস্তোরাঁর রাখাইন মালকিনের বয়স প্রথমে আমি বুঝতে পারিনি। লেখক কি বলছেন যে ওই যে রেস্তোরাঁ হোটেলের যে রাখাইন মালকিন, ওই যে রেস্তোরাঁয় যে মালিক বসেছিল,
তার বয়স প্রথমে লেখক বুঝতে পারেননি। বলে কি, ওর বড় ছেলে কলেজে পড়ে, কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমার দেশের রাখাইনদের কত কম জানি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমরা সখ্য নিবিড় হবে? এবার লেখক কি করলেন, দেখলেন রান্নাঘর থেকে একটি মেয়ে ছুটে এলো, লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে। ওর নাম কি? ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রোগা পটকা নারীর মতো। পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো একটা প্লেটে, তার সঙ্গে দিল কচি লেবু পাতা। বাহ, খাস চট্টগ্রামের খাবার। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে। চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে। পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইজায় বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। একটা রাত কেটে গেল অখ্যাত বা খুচরি হোটেলে। লেখকের একটি রাত একটা কুচ্ছিরি একটা হোটেলে কেটে গেল। 25শে মে ছিল লেখকের ভ্রমণের দ্বিতীয় দিন। মহাথেরোর সঙ্গে মঙ্গুর প্রধান সড়ক ধরে চলেছি। বাজার, দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর। গত রাতে বৃষ্টি হয়েছিল। ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। বৃষ্টি শিরিষ অর্থাৎ শিরিষ গাছ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সব গাছই আমাদের মতো। পদাউকের পাতা লকলক করছে। পদাউকের সোনা রং ফুল ফোটার এটি সময়। মিয়ানমারের ওদের নাম সেন্না। মৌরুর কিছু গাছ ব্রিটিশ আমলের, ওদের বয়স শতাব্দী বা তার চেয়েও বেশি। বৃষ্টি শিরিষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছও আছে কাঠগোলাপ ও সোনালু। নারকেল শরবত। বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে। তাতে কি আছে? রঙিন ও সাদা ফুল। পাইকায় বোরকা পরা মহিলা। ওখানে পাইকা নামক একটা জায়গা আছে, সেখানে বোরকা পরা মহিলারা থাকে। তাদের মাথায় ছাতা। ছবি তুলতে যেতেই তারা ছাতা দিয়ে আড়াল করে তুলে দিল। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেভিজার সেতু পার হয়ে গেলাম। নদীর নাম ছিল সুধার ডিয়া। এপারে মঙ্গু আর ওপারে সুধার পাড়া, মুসলিম গ্রাম। সেতুর কাছেই 5-7 জন বিলে মাছ নিয়ে বসেছে, তরি তরকারি নিয়েও বসেছে কয়েকজন। গ্রামে ছোট্ট বাজার, 5-6টা বেড়ার দোকান। বুড়ো আঙ্গুলের সমান চিংড়ির কিলো 4 থেকে 500 চ্যাক। আমাদের তুলনায় এটা পানির দামের মতো। টাকার হিসেবে 40 থেকে 50 টাকার মধ্যে। নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। অঢেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মৌরুতে এখনো প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাথেরা চিবর পরেছে, কর্মীরা সবাই লুঙ্গি পরেছে। অফিস কাছারিতেও লুঙ্গি। গতকাল শুল্ক অফিসের 2জনে প্যান্ট দেখেছি, ওরা পুলিশ। অন্যদের লুঙ্গি ফুঙ্গি ও প্যাগোডা, এই 3 নিয়ে হচ্ছে মিয়ানমার। ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষু। ভালো সাম্মান বাস, সাম্পান চা, থামি ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলায় ঢুকেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ছিল ফুঙ্গি, পথে ঘাটেও ফুঙ্গি। আমরা এই গল্পটি মোটামুটি পড়লাম,
কিছু কিছু কাহিনী আছে হোটেলে যাওয়ার কাহিনী লেখকের। কেউ কেউ মাছ ধরছে, যুবক যুবতীরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রঙের পোশাক পরে। আমরা এই গল্পটির শব্দার্থ সম্পর্কে একটু ধারণা নিই। নীরব, নীরব ছিন্ন। নীরব ছিন্ন মানে এক টানা। গ্লাভস, গ্লাভস মানে হাত মোজা। মালকিন, মালকিন মালিকের স্ত্রী। মালকিন অর্থ মালিকের স্ত্রী। চ্যা, চ্যা হলো মিয়ানমারের টাকা। মিয়ানমারের টাকা। ফুঙ্গি, ফুঙ্গি অর্থ হচ্ছে মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী। মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দার্থগুলি একটু খেয়াল করো। নীরব ছিন্ন অর্থ হচ্ছে একটানা। গ্লাভস অর্থ হাত মোজা। মালকিন অর্থ মালিকের স্ত্রী। চ্যা অর্থ মিয়ানমারের টাকা। ফুঙ্গি অর্থ মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী। পাদ্রী অর্থ কি? পাদ্রী অর্থ খ্রিস্টান ধর্ম প্রচারক। যিনি খ্রিস্টান ধর্ম প্রচার করে বেড়ান তিনি হচ্ছেন পাদ্রী। অভিবাসন অর্থাৎ স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস। আলাওলকে 17 শতকের কবি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মৌরুর পথে গল্পটি পড়লাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ বিপ্র দাস বড়ুয়ার লেখা মৌরুর পথে রচনাটি মোটামুটি ধারণা পেয়ে গেলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।